গণঅভ্যুত্থানের একটা উপদেষ্টা পরিষদ, এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে। সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার, এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। আমি বেঁচে ফারানা আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে? 400 মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া টোন করছে না, এটা সরকার আচার আচরণে দেখা গেছে। তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে, জাতীয় পার্টির বিষয়ে নীরবতা দেখা যাচ্ছে, জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে, আর্মির লোকেরা থাকে, এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয়, প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয়। তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু পরে করতে চাইছিলাম, কিন্তু এখনই একটু করতে বাধ্য হতেছি, যে সেটা হলো যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নূরে আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন। আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? নুরুল হক নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিতেছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন? যে এটাই আমি বলতেছি খালেদ ভাই, এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি। তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে, আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো। দ্বিতীয়ত, এই 1 বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীর বিরুদ্ধে এই ধরনের কোন মব তৈরি করা মামলা হিসেবেই যখন মিথ্যা এলিগেশন সম্মেলন মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম, সাংবাদিকরা তো সেখানে ছিল। সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটিঙ্গেল মোড় ওখানে ছিল, ওই দিক থেকে আসতে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায়। সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে, এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল, এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে, আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায়, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মামলা করি নাই, এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয়, তারপরে আপনি মামলা করেন। তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে, কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না, আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব। যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো। জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না, এটুকু আমি আপনাকে বলে রাখি, এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে। সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা
যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করত, ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে, তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে, এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টারকে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে। তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টাতেও আপনি একটু মন্তব্য করেন যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা, যেটিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন বলছেন? না, অবশ্যই। যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি, যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই দলের এই গণহত্যায় অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা, এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায়, তাকে জামিন দেওয়া হয়েছিল, আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং, এবং সেটা সরকার উপদেষ্টারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে। তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে, এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ, এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের, চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, এবং মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। আপনি এর মধ্যে থেকে আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে যেতে চাই, জনাব নুরুল হক নূরের কথা, যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে? যেমন আপনি জনাব মাহফুজ আলমের কথা বলছিলেন, আমি জনাব মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি ব্যারিস্টার ফারহানা, যে জনাব মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন, তারা ধন্যবাদ দিচ্ছিলেন, তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ, উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই, বেশিরভাগ আমলা, স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশাসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হইলো, তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত, তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর। জনাব মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকই আসলে বসে আছে, এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই। একটু যদি মন্তব্য করতেন। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার, এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বা দায়িত্ব তাই করবে তো এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না, বিএনপিকে। খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই, তাহলে আরো আগেই করে ফেলতে পারতো। এক, দুই হলো, দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে, একটাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়, নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, একটা আওয়াজ এই সরকার করেনি, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না।
সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে কেন? বেঁচে ফারানা আমার যুক্তিটা আমি দেই, বেঁচে ফারানা আমার যুক্তিটা আমি দেই, আমার যুক্তিটা আমি দেই, আমি কেন বিএনপির দোষ বলবো? একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলা কি আপনি বিএনপির দোষ? আমি বলি কেন, আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাজার ভাঙা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের উপর মরাল পুলিশিং, হ্যাঁ নারীদের বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে হচ্ছে অনেক পিছনে। তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে, এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মোরাল পুলিশিং হোক, নারীদের প্রতি আক্রমণ হোক, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক, আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। I have raised my case. খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে। এক, দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি। হ্যাঁ, একটা মোটা ছোটা সরকার আমরা পুষি। এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে, যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করা দূরেই থাক। আমি জাস্ট একটা উদাহরণ দেই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন যে কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি বেঁচে ফারানা আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হইতেছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে 400 মাজার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া? আমি আপনাকে বলি, মানুষের চুল কাটার আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপিকে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে ধূলিসাৎ করব? আপনি তো দেখি নাই বিএনপির এই পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক রাইট, ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাতেছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কে আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে তো দেখবো যে ওরে বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলেই তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছাড়া কাউরই বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই।
আমার কথা হচ্ছে এইটা। আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো, আমার সঙ্গে টক শোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কনডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না। এখন মাহফুজ আলম তিনি সরকারের অংশ, তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান, তিনি স্বস্তি পেতে পারেন, কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশেই কমবে না। ওকে ওকে, আমি একটু জনাব নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ বেরিসা ফারহানা। আমি একটু জনাব নুরুল হক নূরের কাছে আসি। এই প্রসঙ্গটা নিয়ে আমি আসলে বেরিসা ফারহানার কাছে আমার আলাদা প্রশ্ন রয়েছে, কিন্তু জুলাই সনদটা নিয়ে জনাব নুরুল হক নূর সাংবিধানিক যে বিষয়ে, মানে নির্বাচন করার আগে করা হবে না পরে করা হবে, গণভোটটা হবে কি হবে না, জুলাই সনদটা কীরকম হবে, সেইটা নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। আমি একটু বেরিসা ফারহানার মতামত জানতে চাই যে এইটা আসলে সবাই একমত হবে কিনা, বা নতুন কোনো বড় আরেকটা ঝামেলার দিকে আমরা যাইতেছি কিনা। জনাব নূরকে আবারও আধার দেখতে পাচ্ছি। আমি বলবো না না, ফিরে আসছেন। জি জনাব নূর, আপনি একটু। জি হ্যাঁ, জি, জুলাই সনদের শেষ অংশটুকু শুনে নেই। আমি যেটা বলতে চাই, মানে জুলাই সনদ নিয়ে তো রাজনৈতিক দলগুলির আমরা নানা রকম, কখনো একরকম অবস্থান, সময় আলাদা আলাদা অবস্থান আমরা দেখতেছিলাম। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে এই সাংবিধানিক প্রশ্নগুলিকে আগে যেটাকে বলে হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর দিয়ে আমরা এটা করে ফেলবো, মানে যেটাকে আমরা অধ্যাদেশ বলি, পরে বিএনপি যেরকম চাইতেছে যে সংবিধানটা যদি সংশোধন করতে হয় তাহলে আমরা পরে করব, কেউ যে বলতেছে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ দুইটা ম্যান্ডেটে যেন থাকে, সেইটা হবে। আপনি কোনটাকে দেখেন? অনেকগুলি বিষয়, কিন্তু জুলাই সনদটার আসলে আমরা ইউএসপি কি দেখি? অনেকে বলে থাকেন যে এইটা আসলে মোরলেস একটা ইন্ডেমনিটি, অনেকে বলে থাকেন এটা হচ্ছে যে মোরলেস একটা স্বীকৃতি, কেউ বলে থাকেন না আমরা সংবিধানের মূল কাঠামোটাই আসলে পরিবর্তন করতে চাই। আপনি এটাকে কিভাবে দেখেন? জুলাই সনদটা আমি মনে করি যে বাংলাদেশের এই স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র পুনর্গঠনে এবং সংবিধানের যে বিষয়গুলোর আমাদের সংশোধনী প্রয়োজন, সেই বিষয়গুলোতে আমরা মোটামুটি আসলে জনগণকে সম্পৃক্ত করে এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে এক নতুন ভাবে করার একটা সুযোগ পাচ্ছি। এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে। সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হয়ে গেছে, অলরেডি 14 মাস, কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই। আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতানৈক্য, এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো, যে 84টি প্রস্তাব বা 84টি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে, সেইটার কতটুকু বাস্তবায়ন হয় সেইটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয়, কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, সেটা আগামী জাতীয় নির্বাচনের আগেই করা দরকার ছিল, এবং সেইটার ভিত্তিতে নির্বাচনটাও করা দরকার ছিল। সেই ক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল, যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আবার কিছু বিষয় সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি, আমাদের 500 সংসদ সদস্য হয়, কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে, সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয়। সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব নয়, সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো। সেটা ধরেন যদি 6 মাস আগে এই ধরনের একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত, তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো।